সবাইকে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সেটা হচ্ছে অভিব্যক্তির চ্যাপ্টারের পার্ট 4 এর ডারউইনবাদ সম্পর্কে। আমরা এর আগে যে ক্লাসগুলো আলোচনা করেছিলাম, অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে সবাই দেখে নেবে। প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা অরিজিন অফ লাইফ আলোচনা করেছিলাম, তারপরে মিলার-উডের পরীক্ষা আলোচনা করেছিলাম, ল্যামার্কবাদ সম্পর্কে আলোচনা করেছিলাম, অভিব্যক্তির বিষয়ে। এবং অভিব্যক্তির বিষয়ে যেটি আরেকটি যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের ডারউইনবাদ। যে বিষয়গুলো, যে পয়েন্টগুলো, যে তথ্যগুলো অনেকের কাছে খুব কঠিন মনে হয়, তো সেই জিনিসগুলো নিয়ে আমি যতটা পারবো, আমার যতটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দিয়ে আমি তোমাদের এই তথ্যগুলো বা ডারউইনবাদ সম্পর্কে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা আমি করব। তো প্রত্যেকে মন দিয়ে শুনবে, দেখবে, বুঝবে, চেষ্টা করবে। সময় লাগবে জানি, খুব কষ্ট, পড়াশোনা বিষয় অনেকের কাছে অনেক রকম ভাবে কাজে লাগে। পড়াশোনা বিষয়টা খুব অনেকের কাছে খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই কঠিন বিষয়গুলোই আমরা বা আমি চেষ্টা করব তোমাদের কাছে সহজভাবে তুলে ধরার, সহজভাবে সেটাকে আলোচনা করার। তো যাই হোক, তো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকের মধ্যে শেয়ার করবে, প্রত্যেকে দেখাবে, প্রত্যেকে দেখতে বলবে, এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই তোমরা জানাবে ক্লাসগুলি তোমাদের কেমন লাগে, কেমন লাগে না। তোমাদের যদি কোনো জায়গাতে কোনো রকমভাবে কোনো সমস্যা হয়, অসুবিধে হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা কমেন্টও আমাকে বলতে পারো। তো বেশি কথা না বলে চলো আজকে ক্লাস শুরু করি ডারউইনবাদ সম্পর্কে। দেখো, অভিব্যক্তির যে মতবাদ, সেটা সেই মতবাদ ল্যামার্ক নিজের মতো করে অভিব্যক্তির যে প্রমাণ দিয়েছিল, অর্থাৎ সরলতম জীব থেকে অভিব্যক্তি জিনিসটাকে আমরা এর আগেও বুঝেছিলাম যে কিছু জীব যারা প্রাচীনকালে বা উদ্বংশীয় যেসব জীবগুলো ছিল, তাদের যে বংশধররা ধীরে 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 উন্নতি লাভ করে বা ধীরে ধীরে উন্নত হয়। যেমন ল্যামার্ক কয়েকটি উদাহরণ দিয়েছিল তার মতো করে। যে ল্যামার্ক বলেছিল যে উট পাখির ডানা সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় হচ্ছে, সাপের পা বিলুপ্ত হয়েছে, কিংবা জিরাফের যে গলা সেটা ধীরে ধীরে লম্বা হয়েছে। তো এরকম বিভিন্ন রকমের মতবাদ, বিভিন্ন রকম কথা রয়েছে, ল্যামার্ক নিজের মতো করে বলেছে। তো ল্যামার্কের পরে যে বিষয়, যে প্রকৃতিবিদ, সেটা হচ্ছে ডারউইন। তো ডারউইন এই একজন প্রকৃতিবিদ, প্রকৃতি নিয়ে গবেষণা করে, সেটা অনেক বছর আগে, অর্থাৎ ল্যামার্কের পরে তার তথ্যটা আসে 1859 খ্রিস্টাব্দে। তো সরি, 1800 সালটা হচ্ছে 1831 থেকে 34 বা 30 থেকে 35, এরকম আমরা দেখতে পাই। 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ সে কি করলো, একটি জলজাহাজে সে যাত্রা শুরু করলো। অর্থাৎ বিভিন্ন দেশ, বিভিন্ন দ্বীপ, জলাশয়, জলপথ এবং প্রকৃতি বা প্রাণী সম্পর্কে বা প্রাণী উদ্ভিদ সম্পর্কে বা অভিব্যক্তির নিয়ে কিছু কথা সে উদ্ভাবন করেছেন, এবং তার এই কথাগুলো ল্যামার্ক থেকে বেশি শক্তিশালী মনে করা হয় বিভিন্ন প্রকৃতিবিদদের, বিভিন্ন বিজ্ঞানীদের মতে। এবং তার আবিষ্কারে বা তার যে মতবাদ, তার পরবর্তীকালেও তার মতবাদগুলিকে ল্যামার্ক থেকে অনেকটাই কি করে, বেশ স্ট্রং মনে করা হয়। তবে কিছু কিছু জায়গায় সেখানেও ত্রুটি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ডারউইনবাদে যে কথাগুলো, সেগুলো আমরা কোথায় জানতে পাই বা কোথা থেকে নেওয়া হলো কথাগুলো। দেখো, প্রকৃতিবিদ হচ্ছে একজন ডারউইন, ঠিক আছে, যার পুরো নাম হচ্ছে চার্লস ডারউইন করে, ঠিক আছে, বা চার্লস রবার্ট ডারউইন, যার পুরো নাম হচ্ছে কি, চার্লস রবার্ট ডারউইন। তো সে কি করলো, সে কি ছিল, সে ছিল একজন প্রকৃতিবিদ, ঠিক আছে, সে ছিল একজন প্রকৃতিবিদ। তো এই প্রকৃতিবিদ ঘুরতে 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 একটা সময় একটা দ্বীপ বা একটা দ্বীপপুঞ্জে পৌঁছায়, যেটা দ্বীপপুঞ্জের নাম ছিল গ্যালাপাগোস। এবং এখানে তিনি অভিব্যক্তির কিছু প্রমাণ পায়। দ্বীপপুঞ্জের নামটা ছিল কি, গ্যালাপাগোস। এই যে দ্বীপপুঞ্জ না, এই দ্বীপপুঞ্জেই সে একটি প্রমাণ দেখতে পায় অভিব্যক্তির। কি প্রমাণ দেখতে পায়, অর্থাৎ এখানে একটা পাখি ছিল যার নাম হচ্ছে ফিঞ্চ পাখি, যার নাম হচ্ছে ফিঞ্চ পাখি। তো এই দ্বীপপুঞ্জে একটি পাখি দেখতে পাই যার নাম হচ্ছে ফিঞ্চ পাখি, যেটি ডারউইন যে জায়গাতে বসবাস করত, সেই জায়গাতে এই ফিঞ্চ পাখিটাও
সেই জায়গাতেও ছিল এই ফিঞ্চ পাখি। তবে এই ফিঞ্চ পাখি দু জায়গাতে দু রকম তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ 100% বৈশিষ্ট্যর মিল কিন্তু পাওয়া গেল না। তাদের যে বৈশিষ্ট্যের কিছু কিছু পরিবর্তন দেখা গেল। যেমন এই ফিঞ্চ পাখিদের যে চঞ্চু বা যে মুখের ঠোঁট হয়, তার পরিবর্তন দেখা গেল ভূখণ্ডে, মূল ভূখণ্ডে থাকা ফিঞ্চ পাখি থেকে দ্বীপপুঞ্জে থাকা বা এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে থাকা যে ফিঞ্চ পাখি রয়েছে সেই খান থেকে। তারা দুজনের মধ্যে যে অমিল পাওয়া গেল কিছু কিছু বৈশিষ্ট্যের, সেখান থেকে ডারউইন মনে করলো যে পরিবেশের একটা প্রভাব কিন্তু অবশ্যই লাগে, যেটা ল্যামার্কের তথ্যতে কিন্তু একটা কথাটা পাওয়া যায়। তো এখানেও সেই ব্যাপারটা বলেছে যে পরিবেশের, যে পরিবেশে থাকবে যে কোন একটা জীব, পরিবেশ হিসাবে কিন্তু তার বৈশিষ্ট্য পাল্টাবে, পরিবেশ হিসাবে তার বৈশিষ্ট্য চেঞ্জ হবে। অর্থাৎ পরিবেশ যেমন হবে সেই প্রভাবটা সেই জীবের মধ্যে, সে প্রাণী হোক না, যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, সেই প্রাণীর মধ্যে কিন্তু পরিবেশের এই প্রভাব দেখতে পাওয়া যাবে। তো এই করতে করতে তিনি কি করলেন, অভিব্যক্তির অনেকগুলো যে তথ্য প্রাণীদের মধ্যে, প্রাণীর অভিব্যক্তির বা উদ্ভিদের অভিব্যক্তির বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে সে একটি সেই তার তথ্যগুলো বা তার ডারউইন বা যে কথাগুলা, মতবাদগুলা সে একটি গ্রন্থের মধ্যে লেখা শুরু করেন। যে গ্রন্থটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস by means of natural selection। ঠিক আছে, এই হচ্ছে তার গ্রন্থের নাম, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচুরাল সিলেকশন, বা এটাকে ছোট করে লেখা যায় ন্যাচুরাল সিলেকশন। এটাকে ছোট করে লেখা যায় ন্যাচুরাল সিলেকশন। ঠিক আছে, তো ন্যাচুরাল সিলেকশন যার বাংলা মানে যদি দেখতে যাই তাহলে পাবো আমরা প্রাকৃতিক নির্বাচন। এর বাংলা মানে দাঁড়াচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এই প্রাকৃতিক নির্বাচনটাই হচ্ছে অভিব্যক্তির ডারউইনবাদের মূল প্রতিপাদ্য। এটা একটা প্রশ্ন আসে এক মার্কের, যে ডারউইনবাদের মূল প্রতিপাদ্যটা কি। তা ডারউইন যে যত রকমের মতবাদ আছে, সে মতবাদ থেকে মূল একটা কথা আছে, বা ডারউইন যে কথাটার উপরে বেশি জোর দিয়েছিল সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তা প্রাকৃতিক নির্বাচন কি জিনিস? তো ডারউইন একটা কথা বলছে যে প্রকৃতি নির্ধারণ করে যে পৃথিবীতে বা পরিবেশে কোন জীব থাকবে আর কোন জীব বিলুপ্ত হবে সেই বিষয়ে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রন্থের নামগুলো মনে রাখতে হবে। ডারউইন কত সালে জাহাজ পথে গেছিল, সেই জাহাজের নাম খুব একটা আসে না, মনে রাখবে জাহাজের নাম হচ্ছে HMS বিগল। যে জলজাহাজে করে বিভিন্ন বিভিন্ন দ্বীপপুঞ্জ, বিভিন্ন দ্বীপ ঘুরে বেড়াতো, বা এই প্রকৃতি সম্পর্কে বা এই অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদ, স্যার এই জাহাজে সে ঘুরে বেড়াতো এবং বা মতবাদ সম্পর্কে একটা ধারণা দিয়েছিল। তো প্রাকৃতিক নির্বাচন সেটা হচ্ছে মূল প্রতিপাদ্য বলা হয়, ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বলে একটা কথা রয়েছে। তো এবার আমরা যে চলে যাব ডারউইন এর মূল প্রতিপাদ্য জিনিসটা, বা ডারউইনবাদের যে তথ্য, যে পয়েন্ট গুলো আলোচনা করা হয়েছে সেই পয়েন্টগুলোতে। ঠিক আছে, তো ডারউইনবাদ বা ডারউইন যে বিষয়ে কথাগুলো বলেছিলেন সেই বিষয়ে আমরা চলে যাব। তো ডারউইন কি বলছে? তো ডারউইন বলছে প্রথম কথা যে 1 নম্বর পয়েন্ট, ডারউইনবাদের প্রথম পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক প্রথম পয়েন্ট হচ্ছে অত্যাধিক হারে বংশ বৃদ্ধি। অত্যাধিক হারে বংশ বৃদ্ধি। পয়েন্টগুলো প্রত্যেককে বলবো, পয়েন্টগুলো আগে বোঝার চেষ্টা করো, তারপরে ভিতরেই যে তথ্য লেখা আছে সেটা পয়েন্ট থেকেই কিন্তু ভেঙে চুরে লেখা রয়েছে। বোঝা গেল? তাহলে এই পয়েন্টগুলো তুমি যদি বুঝে নাও, তাহলে তোমাকে ভেতরে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো আলাদা করে তোমাকে একদম গড়গড় করে মুখস্থ করার কোনো দরকার পড়বে না। তো যদি আমরা এই পয়েন্ট বুঝে নিই তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে বাকি পড়া। তাহলে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, তো ডারউইন বলছে যে পৃথিবীতে যে সকল জীবগুলো রয়েছে তাদের মূল কাজ হচ্ছে প্রজননে অংশগ্রহণ করা এবং বংশবৃদ্ধি করা। অর্থাৎ একটা প্রজাতি আছে, সে একটা প্রজাতি থেকে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন
সংখ্যক বা প্রচুর পরিমাণে বা জীবেদের জন্ম দেবে, এটাই হচ্ছে জীবেদের প্রধান কাজ। সে উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক না কেন। যদি উদ্ভিদের একটা উদাহরণ আমরা দেখতে যাই, যে একটা আম গাছ থেকে অনেকগুলো আম গাছ ধরে, আর সেই অনেকগুলো আম গাছ থেকে যে আম এর সংখ্যা, আমের ফল, তো আম ফল আমরা অনেকগুলো পাবো। ধরুন একটা ছোট একটা গাছ আছে, সেখান থেকে 100খানা আম ধরেছে, 100খানা আমের গাছে বা আম থেকে ধরুন 100খানা বীজ হলো, তো 100খানা বীজ থেকে ধরে নিলাম সবগুলো নষ্ট হয়ে যাওয়ার পরেও 20খানা বীজ থেকে নতুন 20খানা গাছ হলো। তাহলে একটা গাছ থেকে কতগুলো গাছ হলো? একটা গাছ থেকে যদি দেখতে যাই, তাহলে গাছ থেকে 20টি গাছ জন্ম নিল। যদি আমরা দেখতে যাই, তাহলে একটা গাছ থেকে তাহলে একটি গাছ থেকে কয়টা গাছ জন্ম নেবে? একটা গাছ থেকে ধরে নিলাম 20টি গাছ জন্ম নিল। তাহলে একটা গাছ থেকে 20টা হলো, সংখ্যা তো অবশ্যই বাড়লো, সংখ্যা বৃদ্ধি হলো। তাহলে এই যে সংখ্যা বৃদ্ধি, এটাই তো বলছে। তো এখানে আরো কিছু কিছু উদাহরণ দিয়েছে, যেমন স্যালামান্ডার বলে একটা মাছ রয়েছে। হ্যাঁ, স্যালামান্ডার বলে একটা মাছ প্রজাতি রয়েছে, যে সমুদ্রে পাওয়া যায় স্যালামান্ডার। তারা এক এক সময়ে অনেকগুলো ডিম্বাণু দেয়, অর্থাৎ কোটি কোটি ডিম্বাণু দেয়। ঝিনুক রয়েছে যেখানে 12 কোটি ডিম্বাণু দেয়। সে 12 কোটি থেকে যদি 12 কোটি ডিম্বাণু থেকে 12 কোটি ঝিনুক হয়, তাহলে কি সংখ্যাটা বৃদ্ধি হয়ে গেল। এরকম হাতির একটা উদাহরণ রয়েছে, যে এক একটা হাতি 12 বছরে একবার সন্তান প্রসব করে, 12 বছরে একবার সন্তান দেয়, একবার সন্তানের বা নতুন হাতির জন্ম দেবে। তাহলে 12 বছরে একবার দেওয়ার পরেও সেই যে, সমস্ত হাতি যদি বেঁচে থাকে, তাহলে 750 বছরে হাতিদের সংখ্যা হবে 1.9 মিলিয়ন, অর্থাৎ 190 কোটি। ঠিক আছে, 190 কোটি হাতির জন্ম হবে বা জন্ম দেবে, বা 19 মিলিয়ন, 19 মিলিয়ন হাতি। আমরা পেলাম কি, যে জীবেদের প্রধান কাজ হচ্ছে বংশ বিস্তার করা। এটাই বলছে কি ডারউইন। এবার যদি জীবেদের কাজ বংশ বিস্তার করা হয়, তাহলে পৃথিবীর যে আয়তন, পৃথিবী পৃথিবীর যে আয়তন সেইটা তো আর বৃদ্ধি হচ্ছে না। তাহলে পৃথিবীর আয়তন যেহেতু বৃদ্ধি হচ্ছে না, আর এদিকে আবার জীবেদের সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, স্থলভাগ এর পরিমাণ তো আর বাড়ছে না। তাই এই জীবেদের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে তো বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটবে। অর্থাৎ 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে খাদ্য ও বাসস্থান সীমিত। ঠিক আছে, খাদ্য ও বাসস্থান কি আছে, সীমিত রয়েছে। তো খাদ্য বাসস্থান সীমিত মানে কি, জীবেদের অত্যাধিক হারে সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও, জীবেদের সংখ্যা বৃদ্ধি হলে তার ফলে তো পৃথিবীর আয়তন তার বৃদ্ধি হচ্ছে না। তাই পৃথিবীর আয়তন বৃদ্ধি না হওয়ার কারণে এই পরিবেশে ধীরে ধীরে যত আরো দিন যাবে, ততই খাদ্যের একটা অভাব তৈরি হবে, এবং বাসস্থান থাকার জায়গার একটা অভাব তৈরি হবে। তোমরাই দেখো আশেপাশে, যে আমাদের যারা গ্রামের এলাকায় বিশেষ করে যারা বসবাস করছো, তারাই ভালো করে লক্ষ্য করবে যে আশেপাশে বাড়ি ঘর কিছু না কিছু একটা হতেই আছে রাস্তার ধারে, বিশেষ করে রাস্তার ধারে, যে যেখানে চাষবাস করা যায়, চাষবাস হতো, সেই জায়গাতে চাষবাস বন্ধ করে বাড়িঘর তৈরি করা হচ্ছে। তাহলে চাষের জায়গা, চাষের জমি, সেখানে যেটা আমাদের খুব দরকারি একটা জায়গা, মানে দরকার মানে কি একদমই দরকার, অর্থাৎ আমাদের বেঁচে থাকতে গেলে তো খাবার খেতেই হবে। আর খাবার খেতে গেলে খাবার উৎপাদন করতে হবে, খাদ্যের উৎপাদন করতে হবে। আর উৎপাদন করতে গেলে কি দরকার? জমির দরকার। কারণ হাওয়া বাতাসে তো আর জমি খাদ্য উৎপাদন হবে না। তা খাদ্য উৎপাদন করতে গেলে কিসের দরকার? জমির দরকার। আর সেই জমির উপরে, বা যারা বন্য বা পশু যারা বনে বাস করে, সেক্ষেত্রেও তাই হয়, যে বনের জায়গাগুলো যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে, তাই বনের জায়গাগুলো বন জঙ্গল কেটে দিয়ে সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে, কিংবা কলকারখানা তৈরি করা হচ্ছে। তো বিভিন্ন রকম বিষয় রয়েছে এই পয়েন্টের মধ্যে। এবার যেহেতু খাদ্য আর বাসস্থান সীমিত, অর্থাৎ একটা লিমিট আছে, যে মানে আনলিমিটেড ব্যাপারটা নেই, যে খাদ্য যতই প্রাণী সংখ্যা বাড়ুক না কেন, পৃথিবীর সবকিছু আনলিমিটেড এমন কোনো ব্যাপার নেই। সীমিত রয়েছে বাসস্থান, সীমিত আছে তার সঙ্গে খাদ্য। তাই প্রাণীদের মধ্যে এবার তৈরি হয় কি দ্বন্দ্ব। সেটাকে নাম দেওয়া হয়েছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম।
তো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি? তো বলা হচ্ছে যেহেতু প্রাণীদের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু প্রাণীদের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাণীদের অস্তিত্ব বজায় রাখতে গেলে বা যে কোনো একটা প্রাণী তার নিজের অস্তিত্ব যদি বজায় রাখতে যায়, তাহলে তাদেরকে এই সংগ্রাম বা যুদ্ধের মতো একটা জায়গা বা পরিস্থিতির সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হচ্ছে? নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। অস্তিত্ব মানে কি? আমি একটা প্রাণী প্রজাতি, একটা কুকুর, বেড়াল, ছাগল, যে কোনো একটা প্রাণী যদি নিজেকে টিকে রাখতে চায় পৃথিবীতে, নিজেকে বাঁচিয়ে রাখতে চায় পৃথিবীতে, তাহলে বাকি প্রাণীদের সঙ্গে বা নিজের প্রজাতির প্রাণীদের সঙ্গে একটি কম্পিটিশন করে বাঁচতে হবে। এই কথাটা বলছে কে? এই কথাটা বলছে ডারউইন। অর্থাৎ জীবেদের মধ্যে শুরু হচ্ছে এবার কম্পিটিশন। শুধু জীবের মধ্যে না, পরিবেশের সঙ্গেও এক প্রকার কম্পিটিশন শুরু হচ্ছে। এই কম্পিটিশনের মাধ্যমে জীবেরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করবে। এইটাই বলছে ডারউইন। অর্থাৎ এটা আমরা পরিবেশে আশেপাশে এলাকাতেও দেখতে পাবো যে যে কোনো একটা প্রাণী, কুকুর হোক, বিড়াল হোক, যে কোনো একটা প্রাণী বা জঙ্গলে বিভিন্ন জায়গাতে যে প্রাণীগুলো রয়েছে, তারা নিজেদের মধ্যে বা নিজের প্রজাতির মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, টিকে রাখার জন্য, পৃথিবীতে বজায় থাকার জন্য নিজেদের মধ্যে হোক বা অন্য প্রাণীদের মধ্যে হোক একটা সংগ্রাম, দ্বন্দ্ব, ঝগড়া মানে লেগেই থাকে। ঠিক আছে? এই যে লেগে থাকার বিষয়টা, এখানে ডারউইন এটাকে ৩ ভাগে ভাগ করেছে। কি? তো ৩ ভাগে ভাগ করেছে, যার একত্রে নাম দেওয়া হয়েছে ত্রিসংগ্রাম। ঠিক আছে? তো এই ত্রিসংগ্রামে কি কি আছে? তো ত্রিসংগ্রাম মানে ৩ প্রকার সংগ্রামে যার প্রথম সংগ্রামটা বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। প্রথম সংগ্রামটা কি? প্রথম সংগ্রাম হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো প্রথম এর যে সংগ্রাম সেটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক অন্তঃপ্রজাতিক সংগ্রাম। এই অন্তঃপ্রজাতিক সংগ্রাম সেটা আবার কি জিনিস? তো বলছে যদি কোনো একটা প্রাণী কোনো একটা জায়গায় থাকে, বা জঙ্গলে একটা প্রাণী আছে, হরিণ আছে, বাঘ আছে, সিংহ আছে, যদি একই বা নিজের প্রজাতির সঙ্গেই যদি যুদ্ধ লাগে বা টিকিয়ে রাখার জন্য যে টিকিয়ে রাখার জন্য যে দ্বন্দ্ব, যে সংগ্রাম, যে লড়াই, সেটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অর্থাৎ বলা হচ্ছে যে জীবেরা বা একই প্রজাতির যে জীব রয়েছে কোনো এক জায়গাতে যদি তাদের মধ্যে যুদ্ধ বা দ্বন্দ্ব সৃষ্টি হয় বা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তাদের মধ্যে যুদ্ধ তৈরি হয়, ঠিক আছে, লড়াই হয়, এক প্রকার লড়াই বলতে পারি আমরা। তো এই সেই লড়াইকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক। অন্ত মানে হচ্ছে নিজ প্রজাতির মধ্যে। কি বলা হচ্ছে? নিজ প্রজাতির মধ্যে। তাহলে নিজ প্রজাতির মধ্যে যে লড়াই যদি হয়, তাহলে সেটাকে বলা হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। সংজ্ঞা তোমাদের কোনোদিনও জিজ্ঞেস করবে না, এদের থেকে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সে উদাহরণগুলো জিজ্ঞেস করবে, কোনোদিনই সংজ্ঞা জিজ্ঞেস করবে না অন্তঃপ্রজাতিক সংগ্রাম কি জিনিস। এরকম করে উদাহরণ জিজ্ঞেস করবে যে জঙ্গলে খাবারের জন্য, খাদ্যের জন্য দুটি বাঘের মধ্যে লড়াই, ঠিক আছে, বা জলে রুই মাছেদের সঙ্গে লড়াই, খাবারের জন্য বা খাদ্যের জন্য রুই মাছেদের মধ্যে লড়াই, রুই মাছেদের মধ্যে লড়াই। তাহলে কি প্রজাতিটা সেম হয়ে গেল, সেম সেম প্রজাতি হয়ে গেল। তো সেম সেম যদি প্রজাতির মধ্যে লড়াই হয়, তাহলে সেইটাকে বলা হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। কি বলা হবে? অন্তঃপ্রজাতিক সংগ্রাম। একই প্রজাতি, মনে রাখবে, একই প্রজাতির মধ্যে লড়াই যদি হয়, একই প্রজাতির মধ্যে লড়াই হলে সেটাকে বলা হবে অন্তঃপ্রজাতিক অন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো বাঘের মধ্যে লড়াই, হরিণের সঙ্গে লড়াই, কুকুর কুকুরের সঙ্গে লড়াই, রুই মাছের সঙ্গে লড়াই, ফড়িংয়ে লড়াই, যে কোনো যে একই প্রজাতির মধ্যে হয় তাহলেই সেটাকে বলা হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। বোঝা গেল কথা? এবার নেক্সট যে, এবং এই লড়াইটা কেন হয়, এর আগে এই আগের পয়েন্টটা হচ্ছে এর কারণ। ঠিক আছে? যদি বলা হয় যে এই সংগ্রামটা কেন হবে, অন্তঃপ্রজাতিক বা নিজের প্রজাতির সঙ্গে লড়াই কেন হবে, তার কারণ হচ্ছে যে আগের পয়েন্ট, খাদ্য ও বাসস্থান। খাবারের জন্য লড়াই আর থাকার জায়গা, নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই। ঠিক আছে? বলা খাদ্য ও বাসস্থানের জন্য এই লড়াইটা দেখতে পাওয়া যায়। এইবার একই প্রজাতির মধ্যে হলো, তো এরপরে যে রয়েছে সেটাকে বলা হচ্ছে আরেক প্রকারের লড়াই, ২ নম্বর যে লড়াই সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম।
প্রজাতিক আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো আন্তঃপ্রজাতিক সংগ্রামটা কি? তো মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে, কি বললাম? আন্তঃপ্রজাতিক মানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রজাতির মধ্যে। যেমন ধরো জঙ্গলের যদি একটা পরিবেশ বলতে যায়, তো জঙ্গলের মধ্যে হরিণ সকালে উঠে খাবারের জন্য ঘাস পাতা এদিক ওদিক ঘুরে বেড়াবে খাবারের জন্য। বাঘ সকালে উঠে জঙ্গলে ও ভাববে আমিও খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াবো, খাবার আমাকে খেতে হবে, না হলে তো আমি মারা যাব। হরিণ সকালে উঠে খাবার খাওয়ার সাথে সাথে এটাও বলবে যদি কোনো প্রাণী আমাকে ধাবা করে, যদি কোনো প্রাণী আমাকে মারতে আসে, আমাকে জান প্রাণ দিয়ে দৌড়ে পালাতে হবে। আর বাঘও এটাই ভাববে যে সকালে উঠে আমাকে কোনো না কোনো একটা প্রাণী ধরে খেতে হবে, না হলে আমি বাঁচতে পারবো না, কারণ আমি হচ্ছি মাংসাশী প্রাণী। আমি একজন কি বাঘ, একজন হচ্ছে বাঘ বা সিংহ, একজন হচ্ছে কি মাংসাশী প্রাণী। তাই ঘাস পাতা তাদের পেটে হবে না, ঠিক আছে, ওদের পেটে সইবে না, তো মাংস ছাড়া কোনো কিছুই বুঝে না। তো এখন যদি এরকম হয় যে প্রাণী এই হরিণ আর বাঘের মধ্যে যে লড়াইটা, বেঁচে থাকার যে লড়াই, তো হয়তো ডাইরেক্ট লড়াই এসে করছে না, কিন্তু ওই যে নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই, যে বাঘ পিছন করছে হরিণকে, মানে বাঘ ধরছে হরিণকে, হরিণ পালাচ্ছে বাঘ থেকে, তাহলে এটাও এক প্রকারের লড়াই। লড়াই সবসময় যে মারামারি হবে এমনটা কোনো কথা নেই। তো এরকম বিভিন্ন প্রজাতির মধ্যে হতে পারে, ঠিক আছে। কুকুর শিয়ালের মধ্যে লড়াই হতে পারে, বিভিন্ন প্রজাতির মধ্যে হতে পারে, বা বাঘের সিংহর মধ্যে লড়াই হতে পারে। তো এরকম যদি বিভিন্ন প্রজাতির মধ্যে লড়াই হয়, তাহলে সেই রকম লড়াই বা সংগ্রামকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। কি বলা হচ্ছে? আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তাহলে আন্তঃপ্রজাতিক সংগ্রাম কখন বলা হচ্ছে? যখন বিভিন্ন প্রজাতি বা ভিন্ন প্রজাতির মধ্যে লড়াই হবে। ভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য ও বাসস্থান নিয়ে যে লড়াই বা সংগ্রাম, সেটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখানেও তোমাকে উদাহরণ তুলে প্রশ্ন করবে, ঠিক আছে, উদাহরণ তুলে প্রশ্ন করবে, সংজ্ঞা জিজ্ঞেস করবে না। প্রাণীর নাম দিয়ে বলে দেবে এটা কি প্রকারের সংগ্রাম, কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রাম, কোনটি অন্তঃপ্রজাতিক সংগ্রাম, এরকম করে। তাহলে এই দুটো সংগ্রাম আমরা পড়লাম। 3 নম্বর যে সংগ্রাম হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তো প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, প্রতিকূল পরিবেশ কাকে বলছে? প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। প্রতিকূল পরিবেশ কাকে বলা হচ্ছে? প্রতিকূল পরিবেশ হচ্ছে যে পরিবেশে কি হয়, এই যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, বন্যা দেখা দেয়, খরা হয়, অর্থাৎ প্রচন্ড তাপ, শুধুমাত্র তাপ আর তাপ, এত তাপ যে মাটি ফেটে যাচ্ছে, মাটি ফেটে গেছে, বা বন্যার জলের কারণে যে এক প্রকারের সংগ্রাম, বা বন্যার জল হওয়ার কারণে জীবেদের মধ্যে যে সংগ্রাম দেখা দেয়, জীবেদের মধ্যে যারা মাটিতে বসবাস করে, বিশেষ করে যারা মাটির তলে বসবাস করে, তারও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কি করবে, এক প্রকারের লড়াই শুরু হবে, পরিবেশের সঙ্গে লড়াই। ওটা কোনো প্রাণীর সঙ্গে লড়াই নেই, ওটা হচ্ছে পরিবেশের সঙ্গে লড়াই। আর যে পরিবেশটাকে বলা হচ্ছে প্রতিকূল পরিবেশ, যে প্রতিকূল পরিবেশ বলতে বোঝাচ্ছে যে পরিবেশটা আরামদায়ক আমার জন্য বা কোনো একটা প্রাণীর জন্য আরামদায়ক নয়, ঠিক আছে, কোনো একটা প্রাণীর জন্য যে পরিবেশ আরামদায়ক নয়, ঠিক আছে, সেই পরিবেশকে বলা হচ্ছে প্রতিকূল পরিবেশ। আরামদায়ক হলে সেটাকে বলা হতো অনুকূল পরিবেশ। তাহলে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই সংগ্রাম তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম জীবেদের নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য 3 প্রকার লড়াই দেখা দিচ্ছে, 3 প্রকারের সংগ্রাম তৈরি হচ্ছে। অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সঙ্গে, প্রতিকূল পরিবেশের সঙ্গে কি করছে? সংগ্রাম বা লড়াই দেখা দিচ্ছে। তাহলে এইটুকু আশা করি কারো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা আজীবন ঘটবে, এই যে লড়াই বা সংগ্রাম, ডারউইনের যে এই কথাটা, এটা আজীবন ধরে ঘটবে, এমন নয় যে এটা কয়েক বছর বা কোনো একটা যুগের জন্য হয়ে থাকে, বা সেটা কিন্তু নয়, এটা আজীবন ধরে ঘটবে। জীবেরা টিকে থাকলে, জীবেদেরকে টিকে থাকতে গেলে এই লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। এরকম ব্যাঙ বা সাপের মধ্যে লড়াই বলতে পারি আমরা, যে সাপ ধরে ব্যাঙকে, সাপ কাকে ধরছে? ব্যাঙ ধরে খাবে। এরকম বিড়াল ইঁদুরকে ধরে খাবে। তো ওখানে কি এক প্রকারের সংগ্রাম তৈরি হচ্ছে, নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে টিকিয়ে রাখা সংগ্রাম। এই সংগ্রামগুলোকেই বলা হচ্ছে কি কি সংগ্রাম? এই যে সাপ ব্যাঙ, ঠিক আছে, এই সংগ্রামগুলোকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, ঠিক আছে। আর পরিবেশের সঙ্গে সংগ্রাম কি কি বললাম? খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প,
যেগুলো পরিবেশে নিজে থেকে ঘটছে, কোনো কোনো মানুষ কোনো জীবের কারণে ঘটছে না। পরিবেশে যে যে ঘটনাগুলো নিজে থেকেই ঘটছে সেগুলোকে বলা হচ্ছে আহ, কি প্রতিকূল পরিবেশ। এবং সেই প্রতিকূল পরিবেশে যে সকল বা সেই পরিবেশে যে সকল প্রাণীরা বসবাস করে সেই প্রাণীরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেই পরিবেশের সঙ্গে লড়াই করে, সেটাকে বলা হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই বা যুদ্ধ। এইবার আমরা চলে যাব এর পরের পয়েন্টে, যে পয়েন্টটার নাম দেওয়া হয়েছে প্রকরণ বা ভেদ ও তার বংশানুসরণ। প্রকরণ বা ভেদ কি জিনিস? 4 নম্বর যে পয়েন্ট, ভালো করে শুনবে। প্রকরণ বা ভেদ। প্রকরণ বা ভেদ কি জিনিস? এবার একটু ভাবো, যারা যুদ্ধে অংশগ্রহণ করলো, এখন ধরো যেমন একটা হরিণ আর একটা বাঘ, ঠিক আছে? প্রথম যে হরিণ রয়েছে, প্রথম যে যার পিছনে প্রথমবার বাঘ ধাওয়া করেছে, তার একটা কথা ভাবো, যে সেই হরিণের যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে দৌড়ানোর যে প্রক্রিয়া, সেটা কি একটা অভিজ্ঞতা সম্পন্ন, মানে যার পিছনে বারবার বাঘ পিছনে লেগেছে, তার মতো তো একদমই হবে না, তাই না? এরকমই আরো অনেক কিছু রয়েছে, ইঁদুরের সঙ্গে বিড়ালের যে লড়াইটা, যে প্রথম যে ইঁদুর রয়েছে তার কোনো অভিজ্ঞতা নেই যে বিড়াল পিছন ধরতে পারে, ধরতে গেলে বাঁচতে হবে। এবার ধরো এইরকম প্রক্রিয়া জানা আছে, যে প্রক্রিয়াগুলো বা যে ঘটনাটা আমার সঙ্গে যে কোনো সময় ঘটতে পারে, তা আমাকে সেইভাবে নিজেকে প্রস্তুত থাকতে হচ্ছে। প্রথমবার যখন আমার সঙ্গে ঘটলো, আমি সেরকম প্রস্তুত ছিলাম না। এবার প্রথমবার ঘটলো, দ্বিতীয়বারও যদি আমার পেছনে বা একটা ইঁদুরের পেছনে বিড়াল ধাওয়া করে, তাহলে ইঁদুর কি সজাগ হয়ে যাবে, মানে যে কোনো সময় যে কোনো জায়গাতে সে প্রস্তুত থাকবে, যখনই আমাকে বিড়াল ধাওয়া করুক না কেন আমাকে দৌড়ে পালাতে হবে, ছুটে পালাতে হবে। তো কি প্রথমবার সেরকম কোনো অভিজ্ঞতা হলো না, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বারের বেলায় সেই অভিজ্ঞতাটা হয়ে গেল, যে তাকে বেঁচে থাকতে গেলে পালাতে হবে, ছুটে পালাতে হবে, ঠিক আছে? আরামসে নয়, কচ্ছপের মতো নয়, ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা, যে ডারউইন বলছে বা ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কোনো সময় কি হবে না, একই রকমের হবে না। একই রকম বলতে অবিকল একই রকম দেখতে হবে না, এই কথাটা বলছে। যেমন ধরে নাও যে এক আম, আম, যারা 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই রয়েছে বা আছে, তাদের ক্ষেত্রে দেখো প্রত্যেকের চেহারার অমিল, মানে মিল দেখতে পাওয়া যায় না। প্রত্যেকের চেহারার মধ্যে একটা অমিল অবশ্যই রয়েছে, মিল তো রয়েছে কিন্তু 100% মিল পাওয়া যাচ্ছে না। একই পিতামাতার সন্তান, মানে 2টা সন্তান 3টে সন্তান, তাদের মধ্যে কিন্তু অমিল দেখতে পাওয়া যায়, মিল তো রয়েছেই কিছু কিছু। তো একদম হুবহু দেখতে একই রকম হয় না। এমনকি যমজ সন্তান যাদের হয় বা যারা যমজ সন্তান থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বা অবিকল দেখতে পাওয়া যায় না, কিছু না কিছু পার্থক্য অবশ্যই দেখতে পাওয়া যাবে। এটা কে বলছে? ডারউইন বলছে। তো ডারউইন বলছে যে একই পিতামাতার সন্তানদের মধ্যে সন্তানেরা অবিকল একই রকম দেখতে হবে না, তাদের মধ্যে কিছু না কিছু অবশ্যই পার্থক্য দেখা দেবে। কি দেখা দেবে? অবশ্যই কিছু না কিছু পার্থক্য দেখা দেবে। এবং ডারউইনের মতে অনবরত এই 3 প্রকারের যে সংগ্রাম, ত্রিবিধ সংগ্রাম বলা হয়, ত্রিবিধ সংগ্রাম, ঠিক আছে? এই 3 প্রকারের যে সংগ্রাম, এক কথায় বলা হয় কি, ত্রিবিধ সংগ্রাম। এই যে 3 প্রকারের সংগ্রাম রয়েছে বা 3 প্রকার সংগ্রামের কারণে, 3 প্রকার সংগ্রামের কারণে বা 3 প্রকার সংগ্রামের ফলে জীবদেহে নতুন নতুন বৈশিষ্ট্য, ছোট ছোট বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। এবার কিভাবে ঘটে, কি কারণে ঘটে, আর অ্যাকচুয়াল যে কারণটা কি, সেটা কিন্তু ডারউইন বলেনি। ডারউইন শুধু বলছে যে এই যে 3 রকমের যে ঘটনা, 3 রকমের যে অবস্থা, নিজের প্রজাতির সঙ্গে সংগ্রাম, বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, আর প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, এই সংগ্রামগুলোর ফলে জীবেদের মধ্যে কিছু না কিছু নতুন কিছু বৈশিষ্ট্য আসবে, যেটাকে নাম দেওয়া হয়েছে প্রকরণ। অর্থাৎ এই ধরে নাও যে একটা প্রাণী রয়েছে, একটা ইঁদুর বা একটা তো হরিণ আছে, যে হরিণের পেছনে কোনোদিন বাঘ পেছা ধরেনি, ঠিক আছে, বা ধাবা করেনি। আর একটা হরিণ আছে যার পেছনে বাঘ কয়েকবার লেগেছে। তো সেই হরিণটা কিন্তু বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয় এবং সে পরিবেশে আরো বেশি করে বেঁচে থাকার কি উপযোগী হয়ে দাঁড়ায়। অর্থাৎ তার দেহে নতুন কিছু বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যায়। আর নতুন বৈশিষ্ট্য যার মধ্যে ঘটে যাবে বা নতুন বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে,
ডারউইন বলছে এটা নতুন বৈশিষ্ট্য যার মধ্যে আসবে না সেই পরিবেশে বা পৃথিবীতে টিকে থাকার উপযোগী হবে। তো এই যে 3 প্রকার সংগ্রাম হলো বা ত্রিভিদ সংগ্রাম, এই ত্রিভিদ সংগ্রামের ফলে জীবেদের মধ্যে যে প্রকরণ সৃষ্টি হয় সেই প্রকরণটাই তাদেরকে আগামীতে অপত্যের মধ্যে পরবর্তী প্রজন্মে যারা জন্ম নেবে তাদের মধ্যেও কিছু হয় বংশানুসরণ ভাবে প্রকাশিত হয় বা সঞ্চারিত হয়, বংশানুসরণ ভাবে সঞ্চারিত হয় এবং সেই বৈশিষ্ট্যগুলো কি হয় প্রকাশিত হতে থাকে, নতুন নতুন বৈশিষ্ট্য প্রকাশিত হতে থাকে। এবং ডারউইন মনে করে যে এই ছোট ছোট পরিবর্তনই একটা কি বলছে, এই যে ছোট ছোট কিছু পরিবর্তন এলো, এই ছোট ছোট পরিবর্তনগুলোই পৃথিবীতে প্রাণের বা অভিব্যক্তি সৃষ্টি হয়, অর্থাৎ জীবের নতুন নতুন বৈশিষ্ট্য আসার ফলেই নতুন জীবের বা নতুন বৈশিষ্ট্যের জীবের উদ্ভব ঘটে। কে বলছে এই কথাটা? কে বলছে? ডারউইন বলছে। তাহলে এই গেল প্রকরণের ব্যাখ্যা। 5 নম্বর বলা হচ্ছে প্রকরণের ব্যাখ্যা আমরা পড়লাম। 5 নম্বর যে পয়েন্ট সেটাকে বলা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, যোগ্যতমের উদ্বর্তন সেটা আবার কি? এবার এই যে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য এলো, নতুন নতুন কিছু বৈশিষ্ট্য আসার ফলে তাহলে 5 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হলো কি যোগ্যতমের উদ্বর্তন। দেখো যোগ্যতমের উদ্বর্তন কি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। যেমন বলা হয় যোগ্যতর উদ্বর্তন বলতে বোঝাচ্ছে যে সকল জীবেরা বা যে সকল প্রাণীরা, যে সকল জীবেরা বা যে সকল প্রাণীরা কি করেছে এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে মানে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, এই সকল সংগ্রামে যারা লিপ্ত ছিল এবং লিপ্ত থাকার ফলে মানে যুক্ত থাকার ফলে যাদের মধ্যে এই সংগ্রামগুলো, যারা এই সংগ্রামে যুক্ত ছিল, যারা এই সংগ্রাম করেছে তাদের মধ্যে কিছু কিছু কি হয় প্রকরণ বা ভেদ নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে। এবার সেই নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের কারণে তারা কি করবে, প্রকৃতিতে নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের কারণে তারাই একমাত্র পৃথিবীতে টিকে থাকবে। ডারউইন বলছে এটা যে নতুন বৈশিষ্ট্য যাদের মধ্যে এলো তারাই একমাত্র পৃথিবীতে টিকে থাকবে অর্থাৎ বেঁচে থাকবে, আর যাদের মধ্যে এই প্রকরণ বা নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হলো না তারা পৃথিবী থেকে একসময় হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যার উদাহরণস্বরূপ একটা পয়েন্ট বলা হয়েছে যে জিরাফের ক্ষেত্রে। তো জিরাফের যে গলা, ডারউইনের মতে জিরাফের যে গলা বা জিরাফ এর যে লম্বা সেটা কিন্তু আগে থেকেই ছিল, তবে এদের হাইট খুব একটা ছোট ছিল না প্রাচীনকালে, অর্থাৎ একটা জিরাফের হাইট যদি এতটা হয় তাহলে অন্যটা হচ্ছে এতটা। আর ঠিক আছে, এরকম ভাবে এই জিরাফের হাইটগুলো দেখতে পাওয়া যেত। এটা কে বলছে? এটা বলছে ডারউইন। ল্যামার কিন্তু জিরাফের উদাহরণ কিন্তু অন্যরকম ভাবে দিয়েছিল। তো ডারউইন বলছে এখানে যে যাদের যেহেতু তারা গাছের ডালপালাই খায়, পাতা খায়, তাই গলা উঁচু করে খাবে। তাহলে গলা উঁচু করে খেতে গিয়ে যারা উঁচু গলার ছিল মানে তাদের মধ্যে যারা উঁচু গলার ছিল, খুব উঁচু গলা বা খুব নিচু গলা এইটা কিন্তু তাদের ছিল না। হাইট 19-20, তো যাদের হাইট 20 মানে যাদের একটু লম্বা তারা কি করলো গাছের পাতাগুলো খেতে পারতো, অর্থাৎ খেত। আর যাদের অল্প নিচু গলা ছিল, একটু হালকা যারা ছোট গলা ছিল তারা খাবার না পাওয়ার কারণে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবার যাদের মধ্যে এটাও হয়েছে যে ওই নিচু গলা জিরাফ তারা যখন আবার খাদ্যের জন্য সংগ্রাম করতে চায় মানে খাদ্যের জন্য সে পরিশ্রম করে, তখন তাদের মধ্যেও কিছু পরিবর্তন সৃষ্টি হয় এবং সেই পরিবর্তনটাই তাকে ধীরে ধীরে লম্বা গলাতে বা গলাটাকে লম্বা হতে সাহায্য করেছে। এটা বলছে কে? ডারউইন বলছে। তা ডারউইনের মতে যারা বিভিন্ন প্রকার সংগ্রামে যুক্ত হয় এবং তাদের যাদের মধ্যে সংগ্রামের ফলে বা সংগ্রামে যুক্ত হওয়ার ফলে কি হয় প্রকরণ বা ভেদ সমন্বিত বৈশিষ্ট্য সঞ্চার ঘটে, তারাই একমাত্র পৃথিবীতে বা সেই জীবগুলোই কি হয় যোগ্যতা লাভ করে পৃথিবীতে টিকে থাকার। এটাই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতা লাভ করছে কিসের? পৃথিবীতে টিকে থাকার, পৃথিবীতে নিজেকে বাঁচিয়ে রাখার। অর্থাৎ সহজভাবে যদি বলতে হয় নতুন বৈশিষ্ট্য যাদের মধ্যে আসবে তারাই পৃথিবীতে টিকে ছিল, পৃথিবীতে টিকে আছে। এবং যাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসলো না, যাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসলো না তারা পৃথিবী থেকে কালক্রমে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এটাই বলছে
যোগ্যতার উদ্বর্তনের। এইবার এই পয়েন্টটার উপরে আরেকটি যে পয়েন্ট বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এটা প্রায় একই রকমের কথা বলছে। প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন। এবার প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচুরাল সিলেকশন, সেটা আবার কি? তো প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝাচ্ছে যে সকল জীবেরা যোগ্যতা লাভ করেছে, অর্থাৎ যারা বেশি সুযোগ সুবিধা ভোগ করেছে তারাই পৃথিবীতে টিকে থাকবে। অর্থাৎ যোগ্যতম উদ্বর্তনেরই আরেকটি পয়েন্ট, যোগ্যতম উদ্বর্তন থেকে এই পয়েন্টটা আসছে, যারা বা যে সকল প্রাণীরা এই যে বিভিন্ন রকম ভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চার ঘটেছে তারাই পৃথিবীতে টিকে থাকলো, এবং পৃথিবীতে টিকে থাকার ফলে তারাই পৃথিবীতে বেশিরভাগ সুযোগ সুবিধা ভোগ করবে। সুযোগ সুবিধা মানে কি? তারাই, যারা টিকে থাকলো, যারা হারিয়ে গেল, যারা বেঁচে থাকলো বা যাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসলো তারাই তো ওই রাজা আর প্রজার মতো হয়ে যাবে। যাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসলো, যারা সংগ্রামে যুক্ত হলো, সংগ্রামে যারা জয়ী হলো, তারা কি হলো? রাজার মতো করে সিংহাসন দখল করে। ঠিক সেরকমই প্রাণীদের মধ্যেও ঠিক একই রকম ভাবে প্রাণীদের মধ্যেও এরকম যোগ্যতা লাভের ঘটনা দেখা দেয়। তো প্রাকৃতিক নির্বাচনে মূল কথা হচ্ছে যে জীবেরা, এই যারা টিকে থাকলো, যাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য এলো, নতুন বৈশিষ্ট্য আসার ফলেও যাদের মধ্যে প্রকৃতি আবার নির্বাচন করছে কারা পৃথিবীতে টিকে থাকবে আর কারা পৃথিবী থেকে বিলুপ্ত হবে। তো এই সমস্ত কথা, অর্থাৎ এই বিশেষ করে এই যোগ্যতমের উদ্বর্তন কথা, হার্বার্ট স্পেন্সার এই পয়েন্টটাকে যোগ্যতম উদ্বর্তন বলেছে। এই কথাটা মাথায় রাখবে। যোগ্যতমের উদ্বর্তন যে পয়েন্ট, সেটা কে বলেছিল? হার্বার্ট স্পেন্সার। ঠিক আছে? তো এই যে নতুন প্রজাতির উৎপত্তি, দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু, যে 3 নম্বর পয়েন্ট অর্থাৎ 2 নম্বর পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, কারণ তুমি যদি যোগ্য বাসস্থান আর খাদ্য এই পয়েন্টটা বুঝে যাও, তাহলে বাকি পয়েন্টগুলো কিন্তু সেই পয়েন্টের সঙ্গেই যুক্ত রয়েছে। অর্থাৎ যা কিছু ঘটছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, যা কিছু ঘটছে খাদ্য আর বাসস্থান নেওয়ার জন্য, খাবারের জন্য, নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। তো এই সমস্ত কিছু প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে একেবারে যুক্ত রয়েছে। এবার নতুন প্রজাতির উৎপত্তি বলে একখানা পয়েন্ট রয়েছে। 6 নম্বর পয়েন্টের পর 7 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এবার যারা টিকে থাকলো তারাই তো নতুন প্রজাতি হিসেবে পৃথিবীতে সুযোগ সুবিধা ভোগ করবে। নতুন প্রজাতির উৎপত্তি, যেখানে বলছি দীর্ঘ ভৌগোলিক সময়কালে কোনো একটা জীবের প্রজাতির ক্ষেত্রে প্রকরণগুলি বংশানুক্রমে সঞ্চালিত হয়ে ক্রমশ তার পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ পূর্বপুরুষ মানে কি? আগের জীব থেকে নতুন বৈশিষ্ট্য আসার ফলে আগের যে জীবটা রয়েছে, উর্বংশীয় জীব রয়েছে, সেখান থেকে কিছু নতুন বৈশিষ্ট্য আলাদা হয়ে গেল। এইভাবে সুদীর্ঘকাল, অনেক দিন ধরে, যখন এই নতুন নতুন বৈশিষ্ট্য আসলো, তখন দেখা গেল যে ওই জীবের যে পূর্বপুরুষ অর্থাৎ আগের যে জীব, তার থেকে নতুন জীবের বৈশিষ্ট্য অনেকটাই পার্থক্য। নতুন বৈশিষ্ট্যর জন্য তাদেরকে বলা হচ্ছে অভিযোজিত হয়ে নতুন বৈশিষ্ট্য দেখা গেছে বা নতুন বৈশিষ্ট্য পাওয়া যায়, এবং নতুন বৈশিষ্ট্য আসার জন্যই বা আসার ফলেই বলা হয় যে নতুন প্রজাতির উৎপত্তি হয়েছে। নতুন প্রজাতির উৎপত্তি হয়েছে। তাহলে এই যে একটা কথা, যে ডারউইনের এই 7টে পয়েন্ট, আমাদের কোন পয়েন্টগুলো, অর্থাৎ সবগুলো পয়েন্ট একসঙ্গে আসবে না, আমাদের যে পয়েন্টগুলো বেশিরভাগ আসে, যেমন এর আগের বারে ছিল এই দুটো পয়েন্ট, ঠিক আছে? তো তোমাদেরকে বেশি ভালো করে করতে হবে এবার এই দুটো পয়েন্ট, প্রকরণ ভেদ আর অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এটা 2000 মাধ্যমিক 2026-এর জন্য তোমাকে এই দুটো পয়েন্ট একটু দেখে রাখতে হবে। এবং তার সঙ্গে 1 মার্কের প্রশ্ন, 1 মার্কে যত রকম প্রশ্ন রয়েছে সেটাও তোমাকে দেখতে হবে। তো কি করতে হবে, কোনটা করতে হবে, সেটাও কিন্তু এই ডারউইনবাদে আমরা দেখলাম। ডারউইনবাদ এর পড়ার পর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডারউইনবাদ বা ডারউইনের কিছু কথা, যেখান থেকে কেউ কেউ তার ত্রুটি বার করেছে, তার মতবাদগুলোকে কেউ ভুল প্রমাণিত করেছে, কোন কোন জিনিসগুলো সে দেখেনি। তো ডারউইনের যে পর ডারউইনের যে কিছু কথাগুলোকে 4জন বিজ্ঞানী মিলে, ঠিক আছে, ভাইসম্যান, গোল্ডস্মিথ, কে ভাইসম্যান, গোল্ডস্মিথ,
হুগো দ্য ভ্রিস, গোল্ডস্মিথ, তো বিজ্ঞানী ভাইসম্যান, তাহলে ডারউইন এর যে মতবাদ সেটা যার যার যে পয়েন্টে কোনো সমস্যা হবে তারা অবশ্যই আমাকে জানাবে, কার কোথায় কোনো সমস্যা থাকলে। তো এখানে ডারউইনের যে মতবাদ সেটাকে চারজন বিজ্ঞানী মিলে কিছু পরিমার্জন করে, কিছু সংশোধন করে, যার মধ্যে একজন ছিল ভাইসম্যান, একজন গোল্ডস্মিথ, একজন ছিল হুগো দ্য ভ্রিস, হুগো দ্য ভ্রিস, আর ছিল বিজ্ঞানী হ্যালডেন। এই চারজন মিলে কি করলো, যে ডারউইনের যে মতবাদ, সেই ডারউইনের মতবাদে যে ভুল ত্রুটি ছিল সেগুলোকে সংশোধন করা হলো। এই সংশোধন করার পর, পর্যবেক্ষণ করে, পরিমার্জন করার পর ভুলগুলো ঠিক করে সেই মতবাদটাকে আবার পুনরায় সেই মতবাদকে প্রকাশ করা হয়। সেটাকেই নাম দেওয়া হয়েছে, কি নাম দেওয়া হয়েছে, সেটাকে নাম দেওয়া হলো নয়া, মানে নতুন, ডারউইন, নয়া ডারউইনবাদ। এরপরে যেটা আমাদের জানতে হবে ডারউইনের মতবাদ থেকে, সেটা হচ্ছে ডারউইনবাদের ত্রুটি, ডারউইনবাদের ত্রুটি। তো ডারউইনবাদের ত্রুটি কি? ডারউইন যার মতবাদে অবশ্যই যুগান্তকারী একটা মতবাদ দিতে গিয়ে সবগুলো কথা 100% তার মতবাদ কি হয়, পাওয়া যায় না। কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা ছুটে গেছে, ছুটে যায়। তো সেই মতবাদে তার কোন কোন জিনিসগুলো সে লক্ষ্য করেনি বা সেটা নিয়ে সে ব্যাখ্যা করেনি, হয় লক্ষ্য করেনি, ব্যাখ্যা করেনি, এই সকল কথাগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যার মধ্যে প্রথম পয়েন্ট বলছে ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। প্রথম পয়েন্ট কি, ডারউইন কি করেছিল, ছোট ছোট প্রকরণ, ডারউইন ছোট ছোট প্রকরণের উপর, ডারউইন ছোট ছোট প্রকরণের উপর, ছোট ছোট প্রকরণের ওপর কি করেছে, বেশি গুরুত্ব দিয়েছে। ডারউইন কি করেছে, ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে। যেখানে বলছে যে ছোট ছোট যে প্রকরণগুলো তারা বা পরবর্তীতে লক্ষ্য করা গেল সেই ছোট ছোট প্রকরণগুলোই বংশানুক্রমে যখন এক বৈশিষ্ট্য পরের প্রজন্মে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হবে সেই সময় কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো খুব একটা অভিব্যক্তিতে তাদের ভূমিকা দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে এবং সেই ছোট ছোট প্রকরণগুলো অভিব্যক্তি হওয়ার সময়, অর্থাৎ নতুন নতুন বৈশিষ্ট্য আসার সময় সেই ছোট প্রকরণগুলি বা ছোট বৈশিষ্ট্যগুলি তাদের খুব একটা বংশানুসরণ ঘটেনি বা ঘটে না। 2 নম্বর পয়েন্ট বলছে ডারউইন কোষ আর জনন কোষ। 2 নম্বর পয়েন্টে বলছে ডারউইন কোষ এবং জনন কোষকে আলাদা করতে পারেনি। ডারউইন কোষ ও জনন কোষকে আলাদা করতে পারেনি। তাহলে কি বলছে এই পয়েন্টে, ডারউইন কোষ ও জনন কোষের যে প্রকরণগুলিকে পৃথক করতে, কোষ এবং জনন কোষ এর কি করছে, প্রকরণগুলিকে, নতুন যে বৈশিষ্ট্য রয়েছে, ভেদ রয়েছে, সেগুলিকে আলাদা করতে বা পৃথক করতে পারেনি। কেন পারেনি? কারণ কোষ হচ্ছে দু প্রকারের, আমরা জানি আমাদের দেহে কোষ হচ্ছে দুই প্রকারের, একটা জনন কোষ, একটা হচ্ছে দেহমাতৃকোষ, যেটা আমরা এর মিওসিস মাইটোসিস যে কোষের বিভাজন হয় সেখানেও দেখেছিলাম যে বা দেখে থাকবো যে এই ডারউইন দুই প্রকারের যে কোষ রয়েছে, দেহমাতৃকোষ মানে শুধুমাত্র কোষ আর জনন মাতৃকোষ, এই কোষগুলোকে আলাদা করে বা তাদের থেকে যে প্রকরণগুলি আসে সেগুলোকে আলাদা করতে পারেনি, বা পারেনি বলতে সে ব্যাখ্যা করেনি। তো এরপরে যে পয়েন্ট বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে কি বলছে, ডারউইন
প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ প্রকরণের উৎপত্তি, প্রকরণ কেন হচ্ছে, অ্যাকচুয়ালি প্রকরণ হলো কিন্তু প্রকরণটা কেন হলো সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ ডারউইন ডারউইন প্রকরণের উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি। তো ডারউইন কি করতে পারেনি, প্রকরণ কেন হচ্ছে, নতুন বৈশিষ্ট্য কেন আসছে, কেন কি কারণে আসছে, সংগ্রাম হলো, সংগ্রামের ফলে সংগ্রামে যুক্ত হলো, সংগ্রামের ফলে প্রকরণ এলো, কিন্তু সংগ্রামে যুক্ত হওয়ার ফলে প্রকরণের উৎপত্তি কি করে হচ্ছে, কেউ যুদ্ধে যুক্ত হলো, আর যুদ্ধে যুক্ত হওয়ার পর তার প্রকরণ হলো, নতুন বৈশিষ্ট্য তার মধ্যে আসলো, কিভাবে কোন কারণের জন্য এই প্রকরণ সৃষ্টি হচ্ছে, অবশ্যই জিনের পরিবর্তন জন্য হচ্ছে, জিনের যে পরিবর্তন হয়, মিউটেশন ঘটে, তার জন্য হচ্ছে। তো সেই মিউটেশনটাকে এখানে খুব একটা ব্যাখ্যা করতে পারেনি বা মিউটেশন সম্পর্কে ধারণা দিতে পারেনি। 4 নম্বর পয়েন্ট বলছে ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। 4 নম্বরে কি বলছে, যোগ্যতমের উদ্বর্তন, 4 নম্বর পয়েন্টে বলছে ডারউইন যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ব্যাখ্যা করতে, এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। ডারউইন যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। অপারগ ছিলেন এর মানেটা হচ্ছে ধরো এক প্রকার এড়িয়ে যাওয়ার মতো, ঠিক আছে। এবং লাস্ট পয়েন্ট আমাদের যেটা মনে রাখতে হবে যে ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। এই 5টি পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডারউইনবাদের ত্রুটিতে। ডারউইনবাদের ত্রুটিতে 5 নম্বর পয়েন্ট যে বলা হচ্ছে যে 5 নম্বর যে পয়েন্ট রয়েছে, ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। অর্থাৎ মিউটেশন যার গুরুত্বটা সবচেয়ে বেশি রয়েছে প্রকরণ সৃষ্টিতে, নতুন বৈশিষ্ট্যের সঞ্চারে এই মিউটেশনই হচ্ছে দায়ী, তাই মিউটেশনকে সে খুব একটা পাত্তা দেয়নি। তা ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। প্রকৃতির খেলা বলে কি করেছে, এড়িয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্ট আবার একবার শুনে নাও। কি বলেছে, ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে যেগুলো অভিব্যক্তির বংশানুসরণে খুব একটা ভূমিকা নেই, ঠিক আছে। প্রথম পয়েন্ট, ডারউইন কোষ আর জনন কোষের প্রকরণের মধ্যে প্রকরণকে আলাদা করতে পারেনি। ডারউইন প্রকরণের উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি, প্রকরণ কেন হচ্ছে না হচ্ছে। ডারউইন যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ব্যাখ্যা করতে সেখানেও পারেনি। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। এই 5টা পয়েন্ট এবং খুবই সহজভাবে লিখে বোঝানো হলো। যদিও কারো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, অবশ্যই আমাকে কমেন্টে বলবে। এবং ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে এই জীবনবিজ্ঞানের ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে, যেটা ইউটিউবের ইতিহাসে প্রথমবার। ইউটিউবে এরকম ধরে ক্লাস কেউ করায়নি, প্রথমবার হচ্ছে আমি করাচ্ছি, ঠিক আছে। চলো শুরু থেকে শেষ অবধি ক্লাসগুলো অবশ্যই যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো এরপরে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ঘোড়ার বিবর্তন সম্পর্কে, অর্থাৎ জীবাশ্ম ঘটিত বিবর্তন সম্পর্কে। ক্লাসগুলি অবশ্যই বলবো সবাইকে শেয়ার করে দিও, এবং শেয়ার করে দিলে আমার ক্লাসগুলো আমাকে করতে খুব ভালো লাগবে, আমিও মনোবল পাবো। তো আজকের মতো এখানেই।